বছরের মধ্যে আপনারা মিলিয়ে নেবেন, আমি আজকে বলছি ২ বছরের মধ্যে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস সিপিএম এর থেকে মুখ মানুষ ফিরিয়ে নেবে। যেমন তৃণমূল থেকে ফিরিয়ে নিয়েছে, কংগ্রেস সিপিএম থেকেও মানুষ মুখ ফিরিয়ে নেবে। সংখ্যালঘু ভোটটা পাচ্ছেন না বলে আপনারা, এটা তো বাস্তব, গোটা রাজ্যেরই সংখ্যালঘু ভোট পাচ্ছেন। বাইরন বিশ্বাসকে হারাতে পারলেন না কেন? সাগরদিঘি সিট উপনির্বাচনের প্রার্থী বাইরন বিশ্বাস নিজে বলছেন আমি হেরে গেছি। 2021-এর কথা বলছেন, 2024টা এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং এটা স্বাভাবিক। কিন্তু ইউসুফ পাঠান জিতবে মুর্শিদাবাদের মতো জায়গায়, এক্সপেক্টেড ছিল আপনার কাছে? দেখুন, কেন শিল্প ইন্ডাস্ট্রি হয়নি, কেন পরিযায়ী শ্রমিকের তকমা অধীর চৌধুরী মুছতে পারেনি, কেন উন্নত স্বাস্থ্য পরিষেবা নেই, এ প্রশ্নের সামনে তো অধীর চৌধুরীকে দাঁড়াতে হবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। লোকসভা নির্বাচনের পর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন 2026-এর, এবং সেই নির্বাচনে পাখির চোখ ছিল মুর্শিদাবাদের দিকে। নিঃসন্দেহে অধীর চৌধুরী বা অধীর রঞ্জন চৌধুরী ছিল তার অন্যতম কারণ। কিন্তু হঠাৎ করেই ভূপতিত হয়েছে তার সব রণকৌশল, যার কাছে তার শোচনীয় হার, অর্থাৎ মুর্শিদাবাদ হারাতে হয়েছে কংগ্রেস তৃণমূলকে। সেই ব্যক্তি এখন আমার সঙ্গে আছেন, নবনির্বাচিত বিধায়ক। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। আহ, অধীর চৌধুরীর হার, এইটাকে আপনি কিভাবে দেখেন, এবং আপনাদের বেসিক্যালি স্ট্র্যাটেজিটা সাজাতে ঠিক কোন কোন বিষয় মাথায় রাখতে হয়েছিল, নাকি পুরোটাই পরিবর্তনের ঝড়ে আপনাদের জয়লাভ? দেখুন, অধীর চৌধুরী 5বার সাংসদ হয়েছিলেন, কিন্তু যে অধীর চৌধুরীকে দেখে মানুষ ভোট দিয়েছিল, যে বিষয়গুলো তিনি প্রথম থেকে বলতেন, হয়তো প্রথম 10 বছর অধীর চৌধুরীর মতো কাজ করেছেন। পরবর্তী যে 3টে ইলেকশন উনি জিতেছিলেন, কিন্তু অধীর চৌধুরী বা তার দলের নেতৃবৃন্দ সেইভাবে কাজ করেন। সারা দেশ জুড়ে কংগ্রেস যেমন নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে মুর্শিদাবাদেরও কংগ্রেস শেষ হয়ে গেছিল। অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসকে বাঁচাতে চাইছিলেন তাদের নেতৃবৃন্দ, তাই তাকে এবার ক্যান্ডিডেট করেছিল। কিন্তু ক্যান্ডিডেট করলে কি হবে, যে জেলায় কংগ্রেস শূন্য, যে রাজ্যে কংগ্রেস শূন্য, সেখান থেকে তাদের ফিরে আসা মুশকিল ছিল। আমরা ভারতীয় জনতা পার্টি সারা বছর বুথ স্তর থেকে কাজ করি, আমাদের সংগঠন বুথ স্তরে কাজ করে। মানুষ পরিবর্তন চেয়েছে, সঙ্গে বাংলা জুড়ে যে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের, বাংলা জুড়ে খুন ধর্ষণের রাজনীতি, বেকারত্ব, পরিযায়ী শ্রমিক, বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সব কিছুর বিরুদ্ধে মানুষ ভোট দিতে চেয়েছিল। আর যে রাজনৈতিক দল বাংলায় সরকার চালাচ্ছে, তৃণমূল কংগ্রেস, তারা 15 বছর ধরে বিভিন্ন দুর্নীতি করেছে, একাধিক দুর্নীতি, বাংলায় আইনের শাসন নেই, নৈরাজ্য চলছে। এটা জানার পরেও অধীর চৌধুরীর কংগ্রেস, রাহুল গান্ধীর কংগ্রেস, তারা তৃণমূলের জোটে ছিল, তৃণমূলকে জোটে নিয়েছিল, এনডি জোটে তারা এখনো রয়েছে। এ রাজ্যে পৃথক প্রার্থী দিলেও মানুষ রাজনীতি সচেতন, মানুষ জানে যে কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকেই ভোট দেওয়া। সে কারণে মানুষ অধীর চৌধুরীকেও প্রত্যাখ্যান করেছে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি ছিলেন সেখানে, সুব্রত মৈত্র, তিনি সেই আসন থেকে জয়লাভ করেছে। গতবারও আমি জিতেছিলাম, আমি পার্টির প্রেসিডেন্ট ছিলাম। সুব্রত মৈত্র জিতেছিলেন বহরমপুর কেন্দ্র থেকে, আমি জিতেছিলাম পাশের মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। আমরা 2টো সিট জিতেছিলাম। এবার সেই মুর্শিদাবাদ জেলায় আমরা 8টা সিট জিতেছি। মানুষ পরিবর্তন চেয়েছে, মানুষ কর্মসংস্থান চাইছে, মানুষ নিরাপত্তা চাইছে, মানুষ সুরক্ষা চাইছে, মানুষ বিশুদ্ধ পানীয় জল চাইছে, উন্নত স্বাস্থ্য পরিষেবা চাইছে, আধুনিক শিক্ষা চাইছে। সেগুলো কোনোটাই মুর্শিদাবাদে নেই। মুর্শিদাবাদের মানুষকে পরিযায়ী শ্রমিক করে রাখা হয়েছে, বিজেপির জুজু দেখিয়ে মানুষকে অন্যদিকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। মানুষ রাজনীতি সচেতন হয়েছে, মানুষ নিজেদের বিবেক বুদ্ধি অনুযায়ী ভোট দিয়েছে, আর তাই আজকে বিজেপির এই সাফল্য। স্যার, কোথাও গিয়ে মনে হচ্ছিল যে লড়াইটা দ্বিপাক্ষিক হবে, মানে একদিকে নাড়ুগোপাল, একদিকে অধীর বাবু। ফলে এইখান থেকে বিজেপি পেনিট্রেশন করাটা কি টাফ ছিল? আপনাদের স্ট্র্যাটেজিটা কি ছিল? নাকি আপনারা জানতেন অনেক বেশি হিন্দুদের ভোট আপনারা এবছর পেতে চলেছেন মুর্শিদাবাদ জেলায়? দেখুন, গতবার 2021 সেই সময়ও টাপ ইলেকশন ছিল, এতটা ঝড় বিজেপির পক্ষে ছিল না। তার সত্ত্বেও আমি সেই বছর বহরমপুর সিটকে আমরা জিতিয়ে এনেছিলাম, মুর্শিদাবাদ সিট জিতে এসেছিলাম। কারণ আমাদের সংগঠন রয়েছে, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি, এবং তৃণমূলের যে সন্ত্রাস, তৃণমূলের যে নৈরাজ্য, তৃণমূল যেভাবে রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছে, সেই বিষয়গুলো প্রতিনিয়ত মানুষের সামনে তুলে ধরেছি। তাছাড়া মুর্শিদাবাদ জেলা জুড়ে হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, কমিউনাল ব্যাপারটা এসে গেছে। আর শামশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুর, বেলডাঙ্গা, শক্তিপুর, একাধিক জায়গায় হিন্দুরা আক্রান্ত হয়েছে, প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশের সামনে 36 ঘন্টা ধরে লুট হয়েছে শামশেরগঞ্জ, ধুলিয়ানে। 11টা মন্দির জ্বালিয়ে দিয়েছে, হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে, কয়েকশো বাড়ি লুট হয়েছে। 36 ঘন্টা পর কেন্দ্রীয় বাহিনী এসে মানুষকে সুরক্ষা দিয়েছে। তো এই যে ভয়ের পরিবেশ, আতঙ্কের পরিবেশ, ধুলিয়ানের হিন্দুরা পালাতে বাধ্য হয়েছে ঝাড়খণ্ড, মালদায়,
তখন থেকেই মানুষ সংকল্প নিয়েছিল যে আমাদের বাঁচতে হবে, বাঁচাতে পারে একমাত্র বিজেপি। তাই মানুষ ধীরে ধীরে সংকল্প নিয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করেছে। সে কারণেই তৃণমূলের পরাজয়। মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ এবং বিজেপি রাজ্য দেশ জুড়ে যে সুশাসন দিচ্ছে তার প্রতি মানুষের আসক্তি, এটাই আমাদের জয়ের মূল কারণ। সারা বছর সংগঠন, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ, আর বিজেপি সুশাসন দেশ জুড়ে দিচ্ছে, মানুষের প্রত্যাশা বিজেপি রাজ্যেও সুশাসন দেবে। সেই কারণেই মানুষ বিজেপির পক্ষে ভোট দিয়েছে এবং আমরা 8টা সিট মুর্শিদাবাদ জেলায় জিতেছি। স্যার, ইউসুফ পাঠানের উত্থান আমরা বঙ্গ রাজনীতিতে দেখলাম, তারপর ইউসুফ পাঠানকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সেই ইউসুফ পাঠানের পারফরমেন্স আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী নেতা হিসাবে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? অন্তত আপনি 2021-এর কথা বলছেন, 2024টা এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং এটা স্বাভাবিক, কিন্তু ইউসুফ পাঠান জিতবে মুর্শিদাবাদের মতো জায়গায়, এক্সপেক্টেড ছিল আপনার কাছে? দেখুন, ইউসুফ পাঠান জিতেছিল কমিউনাল ভোট করে হুমায়ুন কবিরকে দিয়ে। তখন যিনি সিএম ছিলেন তখন মমতা ব্যানার্জি, তিনি এটা করেছিলেন। আপনারা শুনেছিলেন, ভাইরাল হয়েছিল হুমায়ুনের কথা, যে 2 ঘন্টা সময় দিলে 30% হিন্দুকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। তো সেই সময় মমতা ব্যানার্জির দল বা তিনি সিএম হিসেবেও কোনো স্টেপ তার বিরুদ্ধে নেননি। এই যে বক্তব্য, তাতে করে হিন্দুদের মনেও আতঙ্ক তৈরি হয়েছিল। আর সেই আতঙ্ক হওয়াটা স্বাভাবিক, কারণ মুর্শিদাবাদে বারবার হিন্দুরা আঘাতপ্রাপ্ত হয়েছে। তাই সেই সময় হিন্দুরা ভেবেছিল যে ভোটটা কাকে দেওয়া যায়, নির্মল সাহা না অধীর চৌধুরী। হিন্দু ভোট দ্বিধা বিভক্ত হয়ে সব হিন্দু যেমন অধীরকে দেয়নি, সব হিন্দু তেমনি নির্মল সাহাকে দেয়নি। তবুও আমরা একটা হিন্দুর বড় অংশের ভোট পেয়ে 3,70,000 ভোট আমরা পেয়েছিলাম। আর সেই সময় দ্বিধা বিভক্ত হয়েছিল হিন্দু ভোট বলে হুমায়ুন কবির সাম্প্রদায়িক তাস খেলে সেই সময় জিতেছিলেন। তারপর মুর্শিদাবাদ জেলার মানুষ, অর্থাৎ বহরমপুর লোকসভার মানুষ বুঝতে পেরেছে যে আমরা কি ভুলটা করেছি, তাকে সাধারণ মানুষ পায় না। সে গুজরাটে গিয়ে থাকে, পার্টির কোনো প্রোগ্রাম হলে কলকাতায় আসেন বা মুর্শিদাবাদে একা দিনের জন্য যান। উন্নয়নের কোনো ছিটে ফোটা নেই। মানুষকে যে পরিষেবা একজন এমপির কাছ থেকে পাওয়া উচিত, সে পরিষেবা আমাদের জেলার মানুষ তথা বহরমপুর লোকসভার 7টা বিধানসভার কেউ পায়নি। তাই তার প্রতি মানুষের কোনো আসক্তি নেই, ভালোবাসা নেই, তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে মানুষ। এটাই স্বাভাবিক, কারণ ইউসুফ পাঠান গুজরাটে বাড়ি। যে মমতা ব্যানার্জি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলেন বহিরাগত, যে মমতা ব্যানার্জি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন বহিরাগত, সেই মমতা ব্যানার্জি গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এনে বহরমপুরে দাঁড় করাচ্ছে। বহরমপুরে যোগ্য লোক তৃণমূলের নেই, যারা রয়েছে অযোগ্য, অপদার্থ, ক্রিমিনাল। এটা তো তৃণমূল প্রমাণ করে দিয়েছে। তো মানুষ কেন তৃণমূলকে ভোট দেবে? তাই মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে। যাদের যোগ্য ক্যান্ডিডেট থাকে না, গুজরাট থেকে আনতে হয়। যাদের মস্তান ক্রিমিনালে মানুষ খুনের হুমকি দিয়ে ভোটে জিততে হয়, সে পার্টিকে কেন ভোট দেবে? মানুষ তৃণমূলকে সে কারণে বিসর্জন দিয়েছে, যারা মানুষকে সুশাসন দিতে পারবে, উন্নয়ন দিতে পারবে, কর্মসংস্থান দিতে পারবে, উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে পারবে, সেই দলকে মানুষ বেছে নিয়েছে। কারণ সারা দেশে বিজেপি যতগুলো রাজ্য সরকার রয়েছে, প্রত্যেকটা রাজ্যে কর্মসংস্থানের পরিবেশ রয়েছে, মা বোনেরা সুরক্ষিত রয়েছেন, বিশুদ্ধ পানীয় জল রয়েছে, উন্নত স্বাস্থ্য পরিষেবা রয়েছে। সে কারণে মানুষ বিজেপিকে বেছে নিয়েছে। স্যার, কোথাও কি হুমায়ুন কবিরের উত্থানটা বিজেপির ক্ষেত্রে অ্যাডভান্টেজ, এটা কি মানবেন আপনি? অন্তত সংখ্যাতত্ত্বের দিক থেকে সেটাই প্রমাণ করছে। দেখুন, 2-1টা বিধানসভা ক্ষেত্রে তো অবশ্যই মানতে হবে যে হুমায়ুন কবির একটা বড় অংশের ভোট কেটে নেওয়ার ফলে আমরা 2-1টা আসনে সুবিধা পেয়েছি এবং জয়লাভ সহজ হয়েছে। যেমন বেলডাঙ্গায় বড় অংশের ভোট হুমায়ুন কবিরের ক্যান্ডিডেট কেটেছে, আমরা জিতেছি। কাঁদিতে মিম বড় অংশের ভোট কেটেছে, অধীর চৌধুরী ক্যান্ডিডেট বড় অংশের ভোট কেটেছে, আমরা সেখানেও জিতেছি। একইভাবে আরো 2-1টা আসন, সেগুলো আমরা ভোট কাটাকাটির ফলে সুবিধা অবশ্যই পেয়েছি। সত্য কথা বলতে কোনো আপত্তি নেই। আমরা যে আসন সংখ্যা ধরেছিলাম যে আমরা 9টা আসনে লড়াই দিতে পারবো মুর্শিদাবাদ জেলায়, আমরা 10-12টা আসনে লড়তে পেরেছি। মানে সেকেন্ড পজিশনে আমরা থাকবো, এইরকম আমরা আমাদের যে সাংগঠনিক শক্তি সেটাই আমরা বুঝেছিলাম যে 9 থেকে 10টা আসনে আমাদের সঙ্গে সরাসরি তৃণমূলের লড়াই হবে। আমরা সেখান থেকে সর্বাধিক 7টা আসন জিততে পারি। এটা আমাদের পার্টির একেবারে সার্ভে রিপোর্টেও ছিল এবং আমাদের রিপোর্টেও ছিল যে সর্বোচ্চ 7টা আসন জিততে পারি। সেখানে আমরা 8টা আসন জিতে গেছি। তো এই যে আমরা রেজিনগরে আমরা সেকেন্ড হয়েছি, আমরা ভরতপুরে সেকেন্ড হয়েছি, তো সেগুলো ধরলে আমরা 10টা-11টা আসনে লড়াই দিয়েছি। আমরা সুতিতে আমরা সেকেন্ড হয়েছি, আমরা ফরাক্কায় সেকেন্ড হয়েছি, আরো বেশি আসনে বিজেপির সঙ্গে সরাসরি তৃণমূলের লড়াইটা হয়েছে। তো মানুষ সত্যিকারের জন্যই ভোটটা দিয়েছে, বা সুশাসন, সুরক্ষা, নিজেদেরকে নিরাপত্তা দেওয়া এবং
মুর্শিদাবাদ জেলার মানুষ যে পরিযায়ী শ্রমিক, এই তকমা লেগে রয়েছে, মুর্শিদাবাদ মানেই পরিযায়ী শ্রমিক, এই তকমা মুছতে মানুষ চেয়েছে। যে জেলা শশাঙ্কের রাজধানী ছিল এক সময়, যে জেলায় রানী ভবানী ছিলেন, যে জেলায় সিরাজদৌল্লা ছিল, সেই জেলার মানুষ আজ পরিযায়ী শ্রমিক। এটা মুর্শিদাবাদ জেলার মানুষ মেনে নিতে পারছে না। ধীরে ধীরে মানুষ সচেতন হচ্ছে। মমতা ব্যানার্জি বলুন, বুদ্ধদেব বাবু বলুন, জ্যোতিবাবু বলুন, তারা সবাই মুসলমানদেরকে ব্যবহার করেছিল যে বিজেপি সাম্প্রদায়িক, এদের ভোট দিলে তোমাদের তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু মুসলমানরাও বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে গেছে। গুজরাট গেছে, মহারাষ্ট্র গেছে, গোয়া গেছে, উত্তরপ্রদেশ গেছে, রাজস্থান গেছে, হরিয়ানা, দিল্লি, সব জায়গায় যাচ্ছে কাজ করতে। সেখানে গিয়ে তো তারা দেখতে পাচ্ছে যে না, আজ গুজরাটের মুসলমানও নামাজ পড়ে, রোজা রাখে, তারাও মসজিদে যেতে পারে, সেখানে মুসলমানদের ধর্মে কোনো বাধা লাগে না, মহারাষ্ট্রে লাগে না, কোথাও মুসলমানদের ধর্মে বাধা নেই, পশ্চিমবাংলাতেও বাধা থাকবে না। এই যে ভয় একটা তাদের মধ্যে ছিল, আমরা বারবার বলেছি, আমাদের প্রধানমন্ত্রী বলেছে, ভয় আউট ভরসা ইন। মানুষ ধীরে ধীরে ভরসা পাচ্ছে, তাই আজকে বিজেপির পক্ষে এসেছে। আমরা মুর্শিদাবাদে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছি, সারা রাজ্য জুড়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছি। তৃণমূলের 15 বছরের অপশাসন থেকে মানুষ মুক্তি চেয়েছিল, বিগত দিনে বামপন্থীদের অপশাসন দেখেছে, তাই বামকে বাদ দিয়ে, তৃণমূলকে বাদ দিয়ে বিকল্প বিজেপি, তাই বিজেপিকেই মানুষ ভোট দিয়েছে। স্যার, এখানে একটা প্রশ্ন থাকবে যে মুর্শিদাবাদে বামেদের উল্লেখযোগ্য উত্থান আমরা দেখলাম। ডোমকল বামেরা জিতেছে, জলঙ্গি রানীনগরে কংগ্রেস অনেক ভোট পেয়েছে, বামেরাও অনেক ভোট পেয়েছে। তো এটা কি কোথাও গিয়ে আপনার কাছে কনসার্নিং একটা ইস্যু যে তৃণমূল সরে যাওয়ার পর বিকল্প হিসেবে বাম কংগ্রেস উঠে আসছে? এটা তো বাস্তব, অন্তত ভোট ব্যাংকের যে হিসেব, স্ট্যাটিস্টিক, সেটা বলছে আজকের দিনে দাঁড়িয়ে। দেখুন, গতবারও ডোমকল আসনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের লড়াই হয়েছিল, সিপিএম এর লড়াই হয়েছিল, তারা প্রায় 80+ ভোট পেয়েছিল। এবার সেই সিট তারা জিতে গেছে। হরিয়ারপাড়াতেও কংগ্রেস দ্বিতীয় স্থানে ছিল গতবার, শামশেরগঞ্জে তারা দ্বিতীয় স্থানে ছিল। একাধিক আসন, আমরা মাত্র 6টা আসন বাদ দিলে সব আসনে কংগ্রেস বা সিপিএম এর সঙ্গে তৃণমূলের লড়াই হয়েছিল। লোকসভা ভোটেও তাই হয়েছে। জঙ্গিপুরে দ্বিতীয় পজিশনে কংগ্রেস ছিল, মুর্শিদাবাদে দ্বিতীয় পজিশনে সেলিম ছিলেন, মোহাম্মদ সেলিম। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে তাদের কোনো উত্থান হয়নি। তারা লোকসভায় যে ভোটটা পেয়েছিল, সেই ভোটটাও তারা সব আসনে ধরে রাখতে পারেনি। আজকে তারা জলঙ্গি ডোমকলে হয়তো একটা ভোট পেয়ে গেছে, কারণ মানুষ তো পরিবর্তন চেয়েছিল। মানুষ দেখছে যে জলঙ্গিতে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না, মানুষ তাহলে সিপিএম কে বেছে নিয়েছে। ডোমকলে বিজেপির সংগঠন নেই, ভোট ব্যাংক নেই, মানুষ বুঝতে পারছে ডোমকলে বিজেপি জিততে পারবে না, মানুষ সিপিএম কে ভোট দিয়েছে। মানুষ তৃণমূলকে হারাতে চেয়েছে, সেই কারণেই কোথাও সিপিএম জিতেছে। মুর্শিদাবাদ জেলায় 2টো আসনে কংগ্রেস জিতেছে, ফরাক্কা, রানীনগর, আর ডোমকলে জিতেছে সিপিআইএম। সেখানে তাদের শক্ত ঘাঁটি ছিল, তারা দীর্ঘদিন সেখানে সিপিএম এর মন্ত্রী ছিল, আনিসুর রহমান ছিল, তার আগে আব্দুল বাড়ি বিশ্বাস ছিল, মানে গড় ছিল সিপিএম এর। সেই গড়ে তারা এবার জিতেছে, আগের বেলায় তারা সামান্য ভোটে হেরেছিল, 20,000-25,000 ভোটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উত্থান হয়েছে এটা বলতে পারি না, তারা তাদের হারানো আসন ফিরে পেয়েছে। কংগ্রেসের সারা জেলা জুড়ে কংগ্রেসের দাপট ছিল, তার ক্ষুদ্র অংশে তারা আবার জিততে পেরেছে। সংখ্যালঘু ভোটটা পাচ্ছেন না বলে আপনারা, এটা তো বাস্তব, গোটা রাজ্যেরই সংখ্যালঘু ভোট পাচ্ছেন না। 2 বছরের মধ্যে আপনারা মিলিয়ে নেবেন, আমি আজকে বলছি 2 বছরের মধ্যে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস সিপিএম এর থেকে মুখ মানুষ ফিরিয়ে নেবে। যেমন তৃণমূল থেকে ফিরিয়ে নিয়েছে, কংগ্রেস সিপিএম থেকেও মানুষ মুখ ফিরিয়ে নেবে। বছরের মধ্যে অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে, যেটা আপনি বলতে চাইছেন। চৌধুরী রাজনৈতিক ভবিষ্যৎ নয়, মানুষ দেখতে পাবে যে 2 বছরের মধ্যে বিজেপি কোনো মুসলমানকে, ভারতের মুসলমানকে তাড়িয়ে দেয়নি, ভারতের মুসলমানের নামাজ পড়া বন্ধ করেনি, ভারতীয় মুসলমানকে রোজা রাখতে বাধা দেয়নি। ভারতীয় মুসলমানরা মুর্শিদাবাদ জেলায় যেমন ভাবে থাকতেন তেমন ভাবেই আছেন। এই বোধটা যেদিন মুসলমানদের মধ্যে জাগ্রত হবে, এবং সেটা 2 বছর সময় লাগবে, তারা যে আতঙ্কিত, যেভাবে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, মুসলিম লীগ, আইএসএফ বিভিন্ন দলকে মুসলমানদেরকে আতঙ্কিত করেছে, সেই ভয়টা 2 বছরের মধ্যে কেটে যাবে। কারণ এতদিন ধরে মোদী সরকার যতগুলো প্রকল্প দিয়েছে, সব প্রকল্পের সুযোগ সুবিধা কিন্তু মুসলিমরাও পেয়েছে। হিন্দু মতো, কংগ্রেসের মতো, সিপিএম এর মতো সব রাজনৈতিক দলের মানুষ, সব ধর্মের মানুষ সুবিধা পেয়েছে। কিন্তু যেভাবে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, মৌলবাদী শক্তি মিলে মুসলমানদেরকে বিজেপির জুজু দেখানো হয়েছিল, 2 বছরের শাসনে তারা বুঝতে পারবে যে এটা মিথ্যা জুজু ছিল। মানুষ ধীরে ধীরে বিজেপির পক্ষে আসবে। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস, সিপিএম যেটা বলছেন, তাদের উত্থানও থমকে যাবে, তৃণমূলের থমকে গেছে, বিজেপির জয়যাত্রা শুরু হয়েছে। আগামী দিনে বিজেপির জয়যাত্রা আরো এগিয়ে যাবে মুর্শিদাবাদ জেলায়। শেষ একটা প্রশ্ন থাকবে, বাইরন বিশ্বাসকে হারাতে পারলেন না কেন? সাগরদিঘি সিট, উপনির্বাচনের প্রার্থী বাইরন বিশ্বাস নিজে বলছেন আমি হেরে গেছি, ইলেকশন কমিশন ম্যানিপুলেট করেছে, এবং হি ওয়াজ কমপ্লিটলি সারেন্ডার্ড হিমসেলফ। সেখানে দাঁড়িয়ে বাইরনের এই জয়, এটা আপনাকে চমকে দেয়নি? দেখুন, বাইরনের জয়, সাগরদিঘির ভোটটা বিভিন্ন ভাগে ভাগ হয়েছে। কখনো এসডিপিআই,
মানুষ ভেবেছে এসডিপিআই জিতবে, কখনো তাদের দিকে গেছে, কখনো মনোজ চক্রবর্তী একটা হেভিওয়েট ক্যান্ডিডেট তার দিকে গেছে, বিজেপি পরিবর্তনের জন্য লড়াই করছে, বিজেপির পক্ষে গেছে। এই যে ভোট কটাকাটি, সেখানে বাইরন ভেবেছিল যে তার বিরুদ্ধে লড়াই হবে সরাসরি মনোজ চক্রবর্তীর সঙ্গে, সে কারণে তিনি আতঙ্কিত ছিলেন যে আমি হেরে গেছি। বাকি ও সুস্থ মস্তিষ্কে এই কথা বলেনি, অসুস্থ মস্তিষ্কেই বলেছে, এটা আমি জানি, বাইরনকে আমি চিনি। তো সেই কারণে মানুষ যে ভোট তাকে দিতে পারে সেটা বাইরনের বিশ্বাস ছিল না, কারণ সেই যে সময়টুকু যে বিশ্বাসঘাতকতা ওখানকার মানুষের সঙ্গে তিনি করেছিলেন, সেই ভাবাবেগ থেকেই তিনি বলেছেন যে আমি তো মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি, সুতরাং আমাকে মানুষ ভোট দিতে পারে না। পচাশা মুখে আপনাদের পা কাটলো কোথাও গিয়ে? না দেখুন, আমরা সাগরদিঘিতে জিতবো বলে আমরা ধরে রাখিনি, কারণ আমাদের সঙ্গে লড়াই হবে এটা আমরা জানতাম। সাগরদিঘি আমাদের ফোকাস বিধানসভা ছিল না, আমরা 10টা বিধানসভাকে ফোকাস করেছিলাম। আমরা সুতি করেছিলাম, আমরা ফরাক্কা করেছিলাম, আমরা জঙ্গিপুর, আমরা খড়গ্রাম, নবগ্রাম, আমরা বড়ুয়া, আমরা করেছিলাম কাঁথি, বহরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। এগুলো আমাদের ফোকাস বিধানসভা ছিল, তার মধ্যেই হার জিত হয়েছে। সাগরদিঘি ফোকাস বুথ আমাদের ছিল না, আমরা জানতাম এখানে আমরা যত বেশি ভোট করব তৃণমূলের সুবিধা হবে, সেই সুবিধাটাই তৃণমূলের হলো। মানুষ আমাদের মানুষ তো এটা চাইছিল, আমি আবার বলছি দেখুন, মানুষ পরিবর্তন চেয়েছে। কে পরিবর্তন, কোন সিটে কে পরিবর্তন করবে তাকে ভোট দাও। আজকে রেজিনগরে হুমায়ুন কবিরকে বেছে নিয়েছে, নওদায় তৃণমূলকে হারিয়েছে, ওখানেও হারিয়েছে, কংগ্রেস নেই, বিজেপি নেই, দেখুন হুমায়ুনকে বেছে নিয়েছে। কারণ মানুষ তো চেয়েছিল যে কে জিতবে, কে তৃণমূলকে হারাবে, দেখে ভোট দাও। শেষ একটা সংযোজিত প্রশ্ন। আমরা মুর্শিদাবাদ মানেই ছোটবেলা থেকে বা যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করি আমরা জানি অধীর চৌধুরী ইজ এ ফ্যাক্টর, এবং অস্বীকার করার জায়গা নেই। আপনি বলছেন 2 বছরের মধ্যে বিজেপি সর্বস্ব একটা ডমিনেশন জায়গায় মুর্শিদাবাদে করবে, সংখ্যালঘুরাও বিশ্বাস করবে। তাহলে অধীর বাবু রাজনৈতিক জীবন, এটাও তো এখন ভবিষ্যতে একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গেল। এবং আপনি বলছেন হিন্দুদের পাশে সে সময় দাঁড়ায়নি, আপনারা অ্যাক্টিভলি দাঁড়িয়েছেন, মাইগ্রেন্ট হয়ে গেছেন অনেক হিন্দু, মালদা পালিয়ে আসা চিত্র আমরা দেখেছিলাম হরগোবিন্দ দাসের ইনসিডেন্টের পর। আপনি প্রেডিক্ট করতে পারেন যে আপনাদের দাপটে কংগ্রেস বা অধীর বাবুর রাজনৈতিক ভবিষ্যৎটা কোন দিকে যেতে চলেছে? আপনাদের কি টার্গেট পয়েন্ট? দেখুন, অধীর চৌধুরী জেলা পরিষদ পেয়েছিল কংগ্রেস, 3জন সাংসদ জিতেছিল মুর্শিদাবাদ জেলায়, প্রণববাবু অর্থমন্ত্রী হয়েছিলেন মুর্শিদাবাদ জেলা থেকে, একটাও কি কংগ্রেসের সরকার চলেছিল, ইউপিএ গভর্নমেন্ট, মনমোহন সিং এর সরকার। কেন শিল্প ইন্ডাস্ট্রি হয়নি, কেন পরিযায়ী শ্রমিকের তকমা অধীর চৌধুরী মুছতে পারেনি, কেন উন্নত স্বাস্থ্য পরিষেবা নেই, এ প্রশ্নের সামনে তো অধীর চৌধুরীকে দাঁড়াতে হবে। অধীর চৌধুরী একটা সময় বামপন্থীদের অত্যাচার থেকে মানুষকে মুক্তি দিয়েছিলেন, তার ফলস্বরূপ মানুষ তাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলেন। কিন্তু এমপি থাকার সত্ত্বেও, তার সরকার থাকা সত্ত্বেও, তার জেলা থেকে অর্থমন্ত্রী থাকা সত্ত্বেও কেন শিল্প কলকারখানা হলো না, কেন মানুষ কর্মসংস্থান পেল না, এ প্রশ্নের সামনে তো কংগ্রেসকে দাঁড়াতে হবে, অধীর চৌধুরীকে দাঁড়াতে হবে। অধীর চৌধুরী আজকে 70+ বয়স, এই বয়সে এসে একটা মানুষের যতটা পরিশ্রম করা উচিত মানুষ সেই পরিশ্রম করতে পারবে না, মন থেকে চাইলেও শারীরিকভাবে সক্ষম নয়। দ্বিতীয়ত, তিনি 5বারের সাংসদ, লোকসভায় হেরেছেন, বিধানসভায় হেরেছেন, সেখান থেকে তার মানসিক জোর কতটা থাকবে সেটাও তার কাছে প্রশ্ন। সুতরাং অধীর চৌধুরী ছাড়া মুর্শিদাবাদের কংগ্রেস বাঁচবে না, এটা সত্য, কিন্তু অধীর চৌধুরীও আর সেই জায়গায় নেই যেখান থেকে কংগ্রেসকে বাঁচাতে পারবে, এটা সত্য কথা। কারণ আমি অধীর চৌধুরীকে, আমি আমার জেলার মানুষ, আমি চিনি, জানি তিনি বিচক্ষণ রাজনীতিবিদ, তার মতো বিচক্ষণ রাজনীতিবিদ ছিল বলেই সিপিএম কে ধূলিসাৎ করে দিতে পেরেছিল মুর্শিদাবাদ জেলায়, এটা সত্য ঘটনা। কিন্তু একটা সময় গিয়ে সবার পতন থাকবে, শেষ থাকবে, যেটা অধীর চৌধুরীর ক্ষেত্রে প্রযোজ্য। পরিষ্কার বলছেন আত্মবিশ্বাসী গৌরবাবু যে অধীর চৌধুরীর রাজনৈতিক জীবন বড়সড় সংশয়। মুর্শিদাবাদে বিজেপির উত্থান যেমন হয়েছে, ডমিনেশনও দেখবে গোটা রাজ্য। কনফিডেন্ট। কমেন্টে জানাবেন আপনারা সহমত পোষণ করছেন কি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।